সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনের নতুন সকালে আমি আবার তোমাদের সামনে একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। এই সকালবেলায় বাইরে এসে বাইরেটা একটু দেখলাম, যদিও ভাবি আসবো না দেখবো না, কিন্তু তবুও মনে হয় যাই একটু দেখি আজকে কতটা রোদ উঠলো, আজকে কতটা গরম, কতটা তাত লাগছে, বাইরে মানুষজন যাচ্ছে তাদের কতটা কষ্ট হতে পারে। মানুষজন বলতে আমার ছেলেটাও তো যাচ্ছে, তারও কতটা কষ্ট হচ্ছে সেটাই অনুভব করার জন্য একটু বাইরে গেলাম। এই যে যাচ্ছে দেখো, লোকজনগুলো ছাতা হাতে, কেউ সাইকেল কেউ মোটরসাইকেল এইভাবে নিয়েই যাচ্ছে। প্রত্যেকের একই রকম কষ্ট হচ্ছে, কিন্তু সব কষ্টকে উপেক্ষা করে তারা বাইরে বেরোচ্ছে। তা আমিও বাইরে থেকে একটুখানি দেখে এসে আমার যে গাছগুলো সেগুলো দেখিয়ে ঘরে আসলাম। শুভ দুপুর জানিয়ে ব্লগটা আমি এখান থেকে আজকে শুরু করছি, মানে এখন থেকেই শুরু করছি। আজকে সকালে তোমাদের সামনে আসিনি, কিছুই শেয়ার করিনি, এখনই আসলাম। এখন 12টা বেজে গেছে, 12টা পার হয়ে গেছে, সেই জন্য আর সুপ্রভাত বলতে পারলাম না, দুপুর বলেই শুরু করলাম। তোমাদেরকে সবাইকে আমার ঘরে বাইরে লাইফস্টাইলে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। কিচেনে মানে মোটামুটি রান্না টান্না সব কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আজকে যেটা করব সেটা হচ্ছে মুসুরির ডালের বড়া করব পেঁয়াজ দিয়ে, আর তার সঙ্গে কালকে যে রাত্রে জল দেওয়া মানে ভাতে জল দিয়ে রেখেছিলাম তোমরা দেখেছো, সেই ভাতটার সঙ্গে ওই ডালের বড়া, কাঁচা পেঁয়াজ, সর্ষের তেল, কাঁচা লঙ্কা এই সমস্ত দিয়ে তার সঙ্গে একটু পোস্ত বেটে নেব, নিয়ে সেটা দিয়ে খাবো। দেখতে থাকো, আমি শুরু করে দিই। পেঁয়াজ কাটা, ডালের বড়া ভাজা এগুলো সমস্ত শুরু করে দিই, তারপরে পুজো করব, স্নান করব, তারপরে খাওয়া দাওয়া করব। দেখতে থাকো তাহলে আমি এবার কি কি করছি। এখন থেকেই শুরু করে দিলাম, চলো যুদ্ধটা শুরু করেই দিলাম, দেখতে থাকো। শুরু করে দিলাম এই ডালের বড়া ভাজার প্রস্তুতি, দুপুরের খাবারের যে প্রস্তুতি। দেখো এই যে খাবার প্রস্তুতিটা বলছি, এই খাবারটা জল দেওয়া ভাত, জল দেওয়া ভাত মানে পান্তা ভাত। এটা আগে ভাবা হতো দারিদ্রতার চরম সীমা, চরম পরিণতি, তাই জল দেওয়া ভাত খেতে হতো যখন। কিন্তু এখন কি হচ্ছে, এখন শখে মানুষ খাচ্ছে, যেটা আমিও খাচ্ছি শখ করে। কিন্তু এমন একটা সময় ছিল যে সময়টা মানুষ জল দেওয়া ভাত খেতে পেত না বলে জল দেওয়া ভাত খেত, দারিদ্রতার চরম পরিণতি ছিল সেটা, যেটা মানে বলতে খুব খারাপ লাগে, অথচ বলতেই হচ্ছে কথাটা। মানুষ খেয়েছে, আমরাও খেয়েছি এক সময়, যে ভাত থাকলে তা কখনো ফেলতাম না, কখনো কিছু করতাম না। আমার মা দেখতাম ভাতে জল দিয়ে রেখে দিত, সেই জল দেওয়া ভাত খেতে ভালো লাগতো, সত্যিই সুন্দর লাগতো, কিন্তু সেটা এমন ছিল না যে বিলাসিতা। যে জল দেওয়া ভাত এখন যেটা বিলাসিতায় এসে দাঁড়িয়েছে, এখন যেটা শখে এসে দাঁড়িয়েছে, কিন্তু সেই সময় ছিল সেটা দারিদ্রতার পরিণতি, চরম পরিণতি। তো সেই পরিণতির শিকার অনেক মানুষ হয়েছে, এখনও হয়ে যাচ্ছে, এখনও খাচ্ছে। কিন্তু আমরা যখন এরকম আনুষ্ঠানিকভাবে জল দেওয়া ভাতটা খাই, তখন আমাদের মানে একবারও মনে হয় না সেই মানুষগুলোর কথা। আমরা ভাবি না যে সেই মানুষগুলো কত কষ্টের জন্য এই ভাতগুলো খাচ্ছে, অথচ আমরা কেমন বিলাসিতায় এগুলো খাচ্ছি, বড়াই করে বলছি, দেখাচ্ছি মানুষকে যে দেখো আমি জল দেওয়া ভাতটা কত সুন্দরভাবে খাচ্ছি। তবে হ্যাঁ, এটাও বোঝানো হচ্ছে তাদেরকে যে যে যেভাবেই খাক না কেন, জল দেওয়া ভাতের একটা আলাদা স্বাদ আছে, আলাদা মাত্রা আছে, আলাদা ভালো লাগা আছে। কাজেই যারা যেটা যেভাবেই খাক না কেন তাদের কাছে সেটাই ভালো লাগছে। আমি যেভাবে খাচ্ছি, এভাবে বড়া ভেজে, তারপরে পোস্ত বেটে, যেভাবেই খাচ্ছি না কেন সেটা আমার কাছে যেমন ভালো লাগা, ঠিক তার কাছে সেটাও তেমন তাদের কাছে ভালো লাগা। তাই এই ভালো লাগা দুজনের কাছেই আছে। তাই মানে আসল কথা হলো একটাই, যে জল দেওয়া ভাতের একটা আলাদা স্বাদ আছে ভাই, যাই বলো আর তাই বলো, খেতে খুবই ভালো লাগে। যে যেভাবেই আমরা খাই না কেন, কেউ বিলাসিতায় খাচ্ছে, কেউ দারিদ্রতায় খাচ্ছে, কিন্তু খাচ্ছে সবাই। কাজে এটা এখন আর দারিদ্রতার মধ্যে পড়ে না, এটা এখন বিলাসিতার মধ্যেই ধরে নেওয়া যায়। সেই কারণে বলছি যে এই ভাতটা সত্যি খেতে ভীষণই ভালো লাগে, আর আমার তো ছোট থেকেই ভীষণ ভালো লাগে।
আমি একদম ছোট থেকে যখন জল দেওয়া ভাত মা রাখতো, মা দেখতাম লঙ্কা ডলে পেঁয়াজ দিয়ে সর্ষের তেল দিয়ে যখন খেত, মানে আমার এত লোভ হতো। বাবা আমাদেরকে খেতে দিতে চাইতো না, বলতো না গ্যাস হবে, এই হবে সেই হবে, মানে এরকমভাবে বাবা ভীষণভাবে বকতো, কিন্তু আমরা শুনতাম না। মা যেই খেত সেই মার পাশে বসে দাও দাও করে জোর করে খেয়ে নিতাম, লুকিয়ে লুকিয়ে খেতাম। হ্যাঁ, তা বাবা এরকম অনেক কিছুই আমাদের খেতে দিত না। তো যে কথাগুলো, মানে মানুষ চলে যায় কিন্তু মা বাবার যে কথাগুলো, সে কথাগুলো কখনোই মন থেকে ভুল হয়ে যায় না। যে মা বাবাটা ভালো আচরণ করে সেটাও মনে থাকে, যেটা খারাপ আচরণ করে সেটাও মনে থাকে। যেমন যে আমার বাবা প্রতিনিয়ত প্রত্যেক মুহূর্তে শুধু বলে যেত এটা খেলে ওটা হবে, ওটা খেলে ওটা হবে। কোনো কিছু খাবার খুব সাবধানে খেতে দিতে চাইতো। যেমন ধরো গরমের সময় কাঁঠাল খেতে, পাকা কাঁঠাল, কাঁচা এঁচোড়ের কথা বলছি না, পাকা কাঁঠালটা কিছুতেই খেতে দিত না আমার বাবা। আর আমি এমন একটা মেয়ে ছিলাম, পাকা কাঁঠালের গন্ধ হোক আর যাই হোক, সবাই বলে ভীষণ গন্ধ লাগে, হ্যাঁ গন্ধ থাকে একটা পাকা কাঁঠালের, এটা ঠিক, কিন্তু মানে আমার কাছে গন্ধটা কিছু মনে হয় না। তার কারণ আমি ওই পাকা কাঁঠালটা খেতে ভীষণ ভালোবাসি, তাই গন্ধটা আমার কাছে কিছু মনে হয় না, আমি খেয়ে নিই। কিন্তু আমার বাবা কিছুতেই খেতে দিতে চাইতো না। আমরা ছোট ছিলাম, পাশের বাড়িতে মানে কাঁঠাল গাছ ছিল, মানে বেশ ভালো সুন্দর কাঁঠাল হতো। ওরা কাঁঠাল ভাঙার আগে আমাকে মানে আমার মাকে জিজ্ঞাসা করে যেত যে দিদি এরকম কাঁঠাল ভাঙছে, কাঁঠাল কি আপনাকে একটু দিয়ে যাব? তাই বলতো মা, তখন বলতো ওর বাবা স্কুলে চলে যাক তারপর দিয়ে যেন, তাই বলতো। আমার বাবা স্কুলে বেরিয়ে যেত, চুপ করে তখন সেই কাঁঠাল নিয়ে এসে বাবা না থাকা অবস্থায় আমরা কাঁঠালটা খেয়ে নিতাম। তা এই ব্যাপারটা ছিল, সেই মানে এইভাবে চুরি করে করে কাঁঠাল খেতাম। এত লোভ লাগতো কাঁঠালে, আমার যে কোনো মিষ্টি জিনিসের ওপরেই লোভটা খুব বেশি। আম খেলে কিছু বলতো না, লিচু খেলে কিছু বলতো না, এদিকে তালশাঁসটা খেলে আবার বকতো। এক আধটা খেলে কিছু বলতো না, কিন্তু একটু বেশি তালশাঁস খেলে বকতো। আর আমি আবার তালশাঁস খেতে ভীষণ পছন্দ করতাম। আবার দেখো তালশাঁস খাওয়াটা, যে তালশাঁসটা তোমার শক্ত সেই তালশাঁসটা আমি খেতে ভালোবাসি। সবাই যেমন নরম তালশাঁসটা খেতে ভীষণ ভালোবাসে, আমি কিন্তু সেই শক্ত তালশাঁসটা একটু যখন শক্ত হয়ে যাবে, দাঁত দিয়ে কচকচ করে চিবিয়ে চিবিয়ে খাওয়া যাবে, সেই তালশাঁসটা খেতে ভালোবাসতাম বেশি। আর ওই শক্ত কচকচে তালশাঁস খেলে দেখবে পেট কামড়ায়, যে কোনো বাচ্চার পেট কামড়ায় বা আমাশা হয়। আর সেই সময় আন্ত্রিকও হতো খুব বেশি। এখন যে আন্ত্রিক রোগটা এখন খুব কম দেখা যায়, রক্ত আমাশা, সেই জিনিসটা আগে খুব হতো, ভীষণই হতো। সেই কারণে ওই শক্ত তালশাঁসটা খেতে দিত না, নরমটা খেতে দিত। আর আমি আবার শক্তটা খেতে ভালোবাসতাম, নরমটা আনলে আবার আমি খেতে চাইতাম না। তো ওই মাঝে সাঝে হয়তো একটা নিয়ে আসতো জোর করে, ওই একটাই হয়তো শক্ত খেতাম আর বাকিগুলো সব নরম থাকতো। তো এইরকমভাবে ছোটোবেলাটা কাটতো। তারপর ধরো সকালে স্কুল, এখন যেমন সকালে স্কুল আর হয়ই না, স্কুল যেই গরম পড়লো স্কুলটা বন্ধ করে দিল, ছুটি দিয়ে দিল। কিন্তু আগে আমরা ছোটোবেলায় কী সুন্দর সকালবেলায় স্কুলে যেতাম, ঘুম থেকে। এমনিতে বাচ্চাদের প্রাইভেট স্কুলগুলো সকালেই হয়, কিন্তু তারপর একটু বড় হয়ে গেলে তাদের তো স্কুল দুপুরে হয়ে যায়। আর যাদের দুপুরে স্কুল, আমাদের কি হতো, আমাদের প্রাইমারি স্কুল তো দুপুরে ছিল, আমরা তো এমনি সাধারণ প্রাইমারি স্কুলে পড়েছি, সাধারণ হাই স্কুলে পড়েছি, প্রাইভেট স্কুলে তো আর আমরা পড়িনি, সেই সময় সরকারি স্কুলেই পড়েছি। তো সেই স্কুলগুলো কি হতো, গরম পড়লে সকালে করে দিত। তাহলে তাহাতে কি হতো, মানে 7টার সময় তো 6টার সময় বাড়ি থেকে বেরিয়ে যেতাম, সকালকার রোদটা লাগতো না। স্কুলে ওই 10টা সাড়ে 10টার মধ্যে স্কুল ছুটি হয়ে যেত, ওই 10:30টার দিকে বেরিয়ে চলে আসলে 11টার মধ্যে বাড়ি পৌঁছে যেতাম। এবার 10:30টায় সেই পরিমাণ রোদটা হতো না, যে পরিমাণ রোদটা 2টোর সময় হতো বা 12টার সময় হতো, সেই পরিমাণ রোদটা তো 10:30টায় হতো না। কাজেই 10:30টা থেকে হেঁটে আসতে কষ্টটাও হতো না। সেই কারণে আর ভালোও লাগতো, সকালবেলায় একদম মর্নিং ওয়াক করতে করতে স্কুলে চলে যেতাম। আমাদের বাড়ি থেকে স্কুলটা ছিল অনেকটা দূর, বিশেষ করে হাই স্কুলটা বেশ খানিকটা দূর, 5-6 কিলোমিটার দূর। তো অতটা রাস্তা হেঁটে যাওয়া আসা করতাম আমরা। তখন শরীর বেশ সুস্থ ছিল, তখন হেঁটে যাওয়া আসা করতাম, তো হাঁটা চলাটা বেশি ছিল, তাই শরীরটাও সুস্থ ছিল। এখন কি হয়েছে, এখন হাঁটা চলাটা একদম কমে গেছে। আগে শুধু স্কুল যাওয়ার সময় হাঁটা তা নয়, বাড়িতেও যেমন অনেকটা রাস্তা মানে বাড়ির ভেতরে হাঁটাচলা করার জন্য অনেকটা জায়গা থাকতো, সেই জায়গার মধ্যে হাঁটাচলা করে কাজ করতে হতো। এ ঘর থেকে ও ঘরে যাওয়া, ঘর থেকে বারান্দা থেকে উঠোন, তারপরে উঠোন থেকে বাথরুম পায়খানায় যেতে গেল
বারান্দা থেকে যখন পায়খানা বাথরুমে যেতে হতো, সেটাও অনেকটা রাস্তা, মানে অনেকটা জায়গা হেঁটে তারপরে যেতে হতো। জামা কাপড় মেলতে গেলে ঘর থেকে বেরিয়ে এসে অনেকটা জায়গায় এসে হয় উঠোনে, বা উঠোন থেকে বেশ খানিকটা দূরে গিয়ে জামা কাপড় মেলতে হতো। তা এই রকম অনেক কিছু কাজ যেগুলো বেশ দূরে দূরে গিয়ে গিয়ে করতে হতো, অনেকটা পরিমাণ হাঁটা চলা করে কাজ করতে হতো। তো সেই কারণে বাড়ির ভেতরেই অনেকটা হাঁটা হয়ে যেত। তারপরে খেলাধুলা বিকাল হলেই, এত পড়ার চাপ তো ছিল না, সন্ধে সকাল পড়তে বসলেই যথেষ্ট ছিল। কাজেই বিকেলবেলাতে খেলার ব্যাপারটা ছিল, দৌড়ে মাঠে ছুটে বেরিয়ে খেলা, বিভিন্ন ধরনের খেলা, এই ব্যাপারটা ছিল। কাজে সেই সময়ে এত মানে কিছু খেলেও গ্যাস অম্বল ব্যাপারটা হতো না, কিন্তু এখন একটু কিছু খেলেই গ্যাস অম্বল। তারপরে গরমের মাত্রা দিন দিন বেড়ে চলেছে। তখনও গরম ছিল, কিন্তু তখন এই পরিমাণ ছিল না, আগেই বলেছি এই পরিমাণ ছিল না। যত দিন যাচ্ছে তত বাড়ছে, গাছপালা কেটে ফেলছে। তারপরে এসি, ধরো প্রত্যেকটা ঘরে ঘরে এসি হয়ে যাচ্ছে। তো এই এত এসির গরমগুলো তো বেরোচ্ছে, সেই গরমগুলো তো যে কোনো জায়গায় মানে বাইরে বেরিয়ে যাচ্ছে, সেই কারণে বাইরেটা আরও বেশি গরম হয়ে যাচ্ছে। তো এত ঘর ঠান্ডা করতে গিয়ে বাইরে গরম হচ্ছে, যারা বাইরে বেরোচ্ছে তাদের কষ্ট হচ্ছে। আমার মতে অফিস কাছারিগুলোও সকালের দিকে করে দিলেই মনে হয় ভালো হয়। এই যে ধরো যে সমস্ত অফিসে এসি নেই, শুধু মানে ঘরেই থাকতে হয়, সেই সমস্ত অফিসগুলোতে মানে খুব কষ্ট, শুধু ফ্যান নিয়ে থাকতে হয়, তাদের খুব কষ্ট। তা সেই কারণেই বলছি, আমাদের বুবাইয়ের যেমন অফিসে কোনো এসি নেই, ও যে ঘরে থাকে সে ঘরে এসি নেই, প্লেন ফ্যান আছে। আচ্ছা, আবার ওর বুবাইয়ের বাবার স্কুলে যেমন কোনো এসি নেই, তো স্কুলটা না হয় ছুটি দিয়ে দিল, সকালে স্কুল হলে আবার কষ্টটা কম হয়। ঠিক সেই রকম স্কুলটাও সকালে করে দিক, আবার অফিসটাও বেশ সকালে করে দিক। সকালবেলায় 6টার সময় অফিসে চলে যাবে, আবার যে টাইমে 10টা-5টা ডিউটি, একবার রোদ লাগবে, বাড়িতে চলে আসবে, গরমটা পড়তে পড়তে আবার অফিস থেকে বাড়ি চলে আসবে। এটা যদি করে দিত খুব ভালো হতো। কিন্তু আমার কথাতে তো আর কোনো কাজ হবে না, অফিস কাছারি সবসময় ওই বেলাতেই হবে, সকালে হবে না। তা মানে আমার মনে হওয়াটা বললাম, যে এত গরমে স্কুলের যেমন কষ্ট হচ্ছে বলে, ছাত্রদের কষ্ট হচ্ছে বলে ছুটি দিয়ে দিল। আগে তো ছাত্রদের কষ্ট হচ্ছে বলে ছুটি দিত না, আগে কষ্ট হচ্ছে বলে সকালে স্কুল করে দিত। কিন্তু আমার মনে হয় সকালে স্কুলটা ভীষণ ভালো লাগতো, খুবই ভালো লাগতো। সকালে যাওয়াটা, ঘুম থেকে উঠে সত্যি কথা মর্নিং ওয়াক করতে করতে যাওয়াটা, এটা একটা খুব মজার ছিল। আর দল বেঁধে সবাই হাঁটতে হাঁটতে স্কুলে যেতাম, তারপর বাড়ি এসে স্নান করে খাওয়া দাওয়া করে দুপুরবেলায় রেস্ট নিতাম, আবার বিকেলবেলায় উঠে খেলতে যেতাম, খেলে এসে আবার পড়তে বসতাম। দিনগুলো এত সুন্দর কাটতো ওই সময়, খুব ভালো লাগতো। আবার সেরকম অফিসগুলোও যদি ঠিক সেরকম করে দেয়, সকালবেলায় ঘুম থেকে উঠেই সব অফিস চলে গেল, বাড়িতে এসে স্নান খাওয়া দাওয়া করে রেস্ট নিল, ব্যাস, তাহলে কতটা আরাম, যারা অফিসে কাজ করছে তাদেরও কতটা আরাম। কিন্তু সেটা তো হবে না, সেটা হবারও নয়। আর মানে সেটা কোনো মানে যুক্তির কথা নয়, আমি আমার কথাটাই বললাম। তা এইভাবে চলছে, এইভাবে চলবে। এত এসিও লাগাতেও হবে, গাছপালাও কাটতে হবে, সব কেটে কেটে ফেলছে, কেউ গাছ লাগাচ্ছে না। আর গাছ লাগাবে কোথায়? এই যে ফ্ল্যাটের মধ্যে আমরা বাস করছি, এইটুকু তো ফ্ল্যাট, এই 2-3টে ঘর, ডাইনিং ড্রয়িং, এইটুকুর মধ্যে মুখে শুনতে শোনা যাচ্ছে বিশাল। ডাইনিং, ড্রয়িং, বেডরুম, কিচেন, এরকম শোনা যাচ্ছে অনেক, কিন্তু অনেক বড়, অনেক বিশাল ব্যাপার। কিন্তু ভেতরে কি, ওইটুকু জায়গার মধ্যে পা টিপে টিপে হেঁটে কাজ করো, তাতে না শরীরের কোনো রক্ত সঞ্চালন হয়, না কোনো কাজে লাগে, কিচ্ছু হয় না, শুধু খাওয়া আর থাকা, এটাই হয়, আর কিচ্ছু হয় না। সন্ধেবেলায় ছাদে উঠে হাঁটবো, তো যে পরিমাণ গরম, ছাদের চারিদিকে এতগুলো এসি চলছে, যে ছাদে গিয়ে যে বসবো, মানে এক সাইডে এত এসি চলে, মানে এসিটা চলতে শুরু করে দিলে আর সেই সাইডে যাওয়া যায় না, এত গরম হাওয়া বেরোয়। এবার এক সাইডে একটু থাকতে হয়, সেই সাইডটুকুতে শুধু বসেই থাকা হয় বা একটুখানি দাঁড়িয়ে থাকা যায়, কিন্তু হেঁটে বেড়ানো যায় না। অত বড় ছাদ, অথচ হেঁটে যে বেড়াবো সেটা বেড়ানো যায় না। তো এই পরিস্থিতির মধ্যে দিয়ে দিন কাটাতে হচ্ছে। গাছ লাগানোটা খুব দরকার, ভীষণ দরকার, প্রত্যেকটা বাড়িতেই গাছ লাগানো দরকার। বারান্দায় ওইটুকুটুকু গাছ লাগিয়ে তো হবে না, আগের মতো বড় বড় বাড়ি নেই যে উঠোনে আম, কাঁঠাল, বেল এই সমস্ত গাছ লাগানো হবে। এখন তো সে সমস্ত বাড়ি নেই, ওই গাছে ছোট ছোট টবে যেটুকু লাগানো যায় আর কি, যেটুকু লাগিয়ে যা করা যায়। তাও আমি তো এতদিন লাগাইনি, লাগানোর ইচ্ছে ছিল কিন্তু লাগাতে পারিনি। তা সেই কারণে
মানে এক বোন দিয়ে গেল, সেগুলো লাগালাম, ওগুলোতেই পরিচর্যা করছি। আবার কিছু কিছু কিনবো, কিন্তু এত রোদের তাপে গাছগুলো বারান্দাতেও রাখা যাচ্ছে না, বারান্দাতেও মনে হচ্ছে যেন শুকিয়ে যাচ্ছে, এরকম ব্যাপার। ফুলগুলো চুপসে যাচ্ছে, ফুলগুলো ফোটার সঙ্গে সঙ্গে যে 2-3 ঘন্টা পরেই দেখছি ফুলগুলো চুপসে শুকিয়ে যাচ্ছে, কিন্তু সেটা তো হবার কথা না। সকালে ফুল ফুটবে, সন্ধেবেলায় ফুলটা আস্তে 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 মানে নুয়ে যাবে, কিন্তু সেটা হচ্ছে না, প্রকৃতির নিয়মে যেটা হচ্ছে না। আবার এই যে বৈশাখ মাসে যে বৃষ্টি, সে বৃষ্টিও নেই, ঝড় বৃষ্টি, যে কালবৈশাখী ছুটতে গিয়ে আম কুড়াতে যাওয়া, সেই ব্যাপারটা নেই। আমাদের মুর্শিদাবাদ বাড়ি বহরমপুরে, ওখানে আশেপাশে প্রচুর আম বাগান আছে। আমাদের যেখানে বাড়ি কাশিমবাজার, বাবার বাড়ি, সেখানে প্রচুর আম বাগান। আমরা ছোটোবেলায় ঝড় উঠলে বাবা যেতে দিত না, বকতো, কিন্তু আমরা চুপ করে পালিয়ে যেতাম। দিয়ে মানে একদম ঝড় যখন চরম ঝড় উঠছে তখন যেতাম না, ঝড়টা যখন থামা মুহূর্ত হতো ঠিক সেই টাইমে চলে যেতাম। বোঝা যেত যে ঝড় এই টাইমে উঠবে, এই টাইমে ঝড়টা থামবে, বন্ধ হবে, ঠিক সেই টাইমে গিয়ে আম কুড়িয়ে নিয়ে চলে আসতাম। কত আম কুড়াতাম, আর সেই আমগুলো পরের দিন সকালে স্কুলে নিয়ে যেতাম। নিয়ে গিয়ে কী করতাম, দরজার যে ফাঁক আছে, দরজাগুলোকে সরিয়ে দরজার ফাঁকে সেই আমগুলো দিতাম, দিয়ে দরজাটা বন্ধ করে আমটাকে ফাটাতাম। তোমরা কেউ করতে কিনা আমি জানি না, সেই আমগুলো ফাটাতাম, ফাটিয়ে সেই আমের বীজগুলো ফেলে দিয়ে কল থেকে ধুয়ে নিতাম। নিয়ে আমাদের স্কুলে যে বিক্রি করতো দুলালদা বলে একজন ছিল, মশলা মুড়ি বিক্রি করতো, আচার বিক্রি করতো, তার কাছে ঝাল লবণ থাকতো, লবণ আর লঙ্কার গুঁড়ো মিক্সড করা থাকতো একসঙ্গে গুঁড়ো করে। তা সেই ঝাল লবণ নিয়ে আসতাম, নিয়ে এসে সেই আম দিয়ে ঝাল লবণ দিয়ে খেতাম। সে যে খাওয়ার এত স্বাদ ছোটোবেলায়, এটা এগুলো মানে এখনকার ছেলেমেয়েরা আর ভোগ করে না, তারা এখন বাজারের কেনা ওই আম মাখা, দোকানে যে আম মাখায় সেই আম মাখা কিনে, পেয়ারা মাখা কিনে খায়। আমরাও সেই সঙ্গে খাই, আমরাও কি আর খাই না সেটা না, আমরাও খাই, কিন্তু সেটা হচ্ছে কিনে খেয়ে নিচ্ছি, কিন্তু ওই সময় ওইভাবে খেতাম। দুটোর মধ্যে দুটো আলাদা রকম মজা আছে। এইগুলো ছোটোবেলাটা মানে এই সময় আর কি ছোটোবেলাটা মনে পড়ে যায়। আম খাওয়া ওইভাবে, তারপরে লিচু, পাকা লিচু খাওয়া, লিচুগুলো যখন নিয়ে আসতো বাবা, কিছু লিচু রেখে দিতাম আলাদা করে, যেগুলো প্যাকেটে করে বা বক্সে করে স্কুলে নিয়ে যাব, নিয়ে গিয়ে খাবো, টিফিনে খাবো। তা টিফিন আসার আগেই সেই লিচু ছাড়িয়ে খাওয়া হয়ে যেত, এরকম পরিস্থিতি হতো। কোনো দিন ভালো টিফিন থাকলে স্কুলে গিয়ে, স্কুল চলতে চলতে একটা ক্লাস শেষ হয়ে আর একটা ক্লাস শুরু হতে হতে সেই ভালো টিফিনের একটু অংশ খাওয়া হয়ে যেত। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে, গল্প করতে করতে, ছোটোবেলাটা মনে করতে করতে আমি ভুলেই গিয়েছিলাম যে এখানে আমার মানে ব্লগে তোমাদেরকে আরও অন্য কথা বলতে হবে। দেখো, পুজো শেষ করে ফেললাম, ঠাকুরকে ভোগও দিয়ে ফেললাম, এবার ফুল দেব, ফুল দিয়ে তারপরে আরতি করে আমার পুজোটাকে কমপ্লিট করব। তা আজকে তোমাদের সঙ্গে যা যা শেয়ার করলাম তার মধ্যে বেশিরভাগটাই ছোটোবেলাটাই শেয়ার করলাম। ছোটোবেলার আম খাওয়া, ছোটোবেলার লিচু, তালশাঁস, কাঁঠাল সব কিছুই শেয়ার করে দিলাম। হ্যাঁ, আমাদের ছোটোবেলায় আর একটা ব্যাপার ছিল, যেটা আমরা গোটা ডিম খেতাম না, মানে গোটা ডিম খেতেই পারতাম না, আধখানা করে ডিম খেতাম। একটা গোটা ডিম দুবারে খেতাম, স্কুল থেকে এসে একবার খেতাম, আবার রাত্রে একবার খেতাম, এরকম ছিল। আবার বেশিরভাগ দিন আমরা রাত্রে তো ঝাল ভাত বলতাম আর কি, সবজি ভাতটাকে আমরা বলতাম ঝাল ভাত। তা আমরা বেশিরভাগ দিন ঝাল ভাত খেতাম না, আমরা খেতাম দুধ ভাত। আমাদের জেঠিমাদের বাড়িতে গরু ছিল, সেই গরুর দুধ নিয়ে আসতো, আর সেই দুধ দিয়ে আমরা প্রতিদিন রাত্রে দুধ চিনি দিয়ে ভাত খেতাম। তারপর আমাদের দুই বোনের মধ্যে যদি রাগারাগি হতো, দুই বোনের মাথায় সেই দুধ ভাতের হাতটা মানে রেগে ঝামেলা হলো দুজনের মধ্যে, ওই হাত নিয়ে দুইজনে মিলে দুজনের মাথায় মাখিয়ে দিলাম, দুধ ভাত মাখিয়ে দিলাম মাথায়। এই রকম বদমাইশ ছিলাম আমরা, দুষ্টু ছিলাম। আর মাথাটা ন্যাড়া করে দিত গরমের সময়, আর বারান্দায় বসে খেতাম, এই দিয়ে এই রকম কাজ করতাম। মা আবার বাথরুমে নিয়ে গিয়ে সেই দুজনের মাথা ধুইয়ে দিত। তো এই হলো ছোটোবেলার সমস্ত গল্প। ছোটোবেলার গল্প বলতে গেলে শেষ হবে না, একটার পর একটা গল্প হয়েই যাবে। প্রত্যেকেরই ছোটোবেলা বলে একটা বেলা থাকে, বড়োবেলা বলে একটা বেলা থাকে। তো সেই ছোটোবেলাটা পার করে এখন যত বড় হচ্ছি, তখন তত ছোটোবেলার কথাই বেশি করে মনে পড়ছে, বেশি করে মনে হয় ছোটোবেলাটা। আসলে ছোটোবেলাটা তো আর পাবো না ফিরে, সেজন্য ওটা মনে করেই আনন্দ পাই আর কি আমরা। এটাই হচ্ছে আমাদের নিয়ম। তো দেখো, দেখতে দেখতে অনেকটা সময় হয়ে গেল, সমস্ত কিছু হয়ে গেল, আমার পুজো হয়ে গেল, তার আগে ডালের বড়া ভাজা হয়ে গেছে। এবার
আমি এখন সেই ভিজা ভাত দিয়ে, আমার সেই আকাঙ্ক্ষিত ভিজা ভাত, সেই বসে আছে হাঁ করে চেয়ে আমার দিকে। তার কাছে যাব, দেখি সে কেমন করে তাকিয়ে আছে আমার দিকে, আর আমি তাকে কেমনভাবে গ্রহণ করি। একবারে চব্বচস্য লজ্জ পেয় করে ভাতগুলোকে খাবো। চলো, আমার ভীষণ ভালো লাগে, ভীষণ লোভনীয় জিনিস আমার। দেখো, আর এখন এই গরম পড়েছে, এখন মাঝে মাঝে আমি ওই খাবো, কারণ অন্য কিচ্ছু খেতে পারছি না। আমি যা খাচ্ছি ভাত হয় খাচ্ছি না, নাহলে খেলে ওই রকম জল দিয়ে ভাত খাচ্ছি। আর আমি এমনিতেই ভাত খেতে ভালোবাসি না, একদম ভাত খেতে ভালোবাসি না। এই দেখো, পুজোটা কমপ্লিট হয়ে গেল। কেমন লাগছে? গোপাল বাবাজিকে স্নান করালাম, ওকে মানে স্নান করে মনে হচ্ছে ভীষণ ফ্রেশ হয়েছে, ওর খুব আরাম লাগছে এরকম আমার মনে হচ্ছে। ওর চোখ মুখ দেখেও মনে হচ্ছে দেখো যে কতটা আরাম পেয়েছে স্নান টান করে। দেখো, খুব আরাম পেয়েছে। আর মেঘা এনে দিয়েছে জামাটা, সেই জামাটা পরে কি সুন্দর লাগছে দেখো, খুব সুন্দর লাগছে। এই যে এখানে হচ্ছে কাঁচা পোস্ত বাটা, আর এখানে হচ্ছে মুসুরি ডালের বড়া, যেটা ভাজলাম দেখতেই পেলে। আর এখানে আলু পেঁয়াজ ভাজা দিয়ে আলু সেদ্ধ মাখা। আর এইটা জল দেওয়া ভাত, কালকে যে ভাতটা জল দিয়ে রেখেছিলাম রাত্রিবেলায় দেখলে, সেই ভাতটা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, এখন এই ভাতটা খাবো। আর আজকে আমাদের রান্না হয়েছে পুঁয়ের ডাঁটা। আর এখানে টেবিলে আছে কিছু, এখানে আছে এই যে ডাল, যেটা হয় বললাম রোজই আমাদের, ডাল আলু সেদ্ধ মেখে আলাদা করে মেখে নিয়েছে কাঁচা পেঁয়াজ দিয়ে। আর এখানে মাছ, আর ওর জন্য একটু বেশি লঙ্কা দিয়ে বড়া ভাজা হয়েছে, আর এটা শাক। এই হয়েছে আজকের রান্না। আর আমি খাবো জল দেওয়া ভাতটাই, অন্য কিছু আর খাবো না। তাহলে দেখতে থাকো, খাওয়া দাওয়া শুরু করে দিই। এই দেখো, চরম আকাঙ্ক্ষিত আমার জল দেওয়া ভাত, আলু সেদ্ধ পেঁয়াজ দিয়ে ভাজা দিয়ে মাখা। দারুণ দারুণ লাগে আমার খেতে। তোমাদের আর কার কার কেমন লাগে জানিও। শুভরাত্রি বলে ব্লগটা আমি আজকে এখানেই শেষ করছি। আমাদের রাতের খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট হয়ে গেছে। আমার যা যা মানে রাতের যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো সমস্ত সারা হয়ে গেছে। এখন শোবো, শোয়ার আগে ব্লগটা আমি এখানেই শেষ করছি, শুভরাত্রি জানিয়ে তোমাদের সবাইকে। তোমরা যারা কাছের বন্ধু দূরের বন্ধু যে যেখান থেকে আমাকে দেখছো, আমার ব্লগ দেখছো, তাদের প্রত্যেককে আমার অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাকে এইভাবে সাপোর্ট করো, আমার পাশে এইভাবে থাকো, আমাকে এইভাবে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো, ভালো ভালো কমেন্ট করো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সামনের দিন একটা নতুন সুন্দর ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসছি তাহলে।